ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে। বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ একসময়ে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল, পূর্ব পাকিস্তান নামে অভিহিত ছিল। 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয়। এই আইন অনুযায়ী অবিভক্ত ভারত ভাগ হয়ে একটি পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় আর একটি ভারত রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপর, অর্থাৎ অখণ্ড ভারতে দুটি জাতি ছিল, একটা হিন্দু একটা মুসলিম জাতি। একটা রাষ্ট্রের মধ্যে মুসলিমদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এই যুক্তির ভিত্তিতে মুসলিম লীগ পার্টি আলাদা রাষ্ট্রের দাবি করে যে ইসলাম ধর্মের মানুষের সার্বিক বিকাশের জন্য আলাদা একটা ইসলামিক রাষ্ট্রের প্রয়োজন, আর হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে ভারত গঠিত হবে। ভারতের রাষ্ট্রনেতারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছে এবং পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনাতে সেকুলারিজম এই শব্দটিকে গ্রহণ করা হয়েছে। কিন্তু পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। ইসলাম ধর্মের মানুষের সার্বিক বিকাশের জন্যই এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পাকিস্তানের দুটি অংশ, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটি হচ্ছে পূর্ব পাকিস্তান। পাকিস্তান একটি রাষ্ট্র কিন্তু অংশ দুটি। কেন? পূর্ব পাকিস্তান ভারতের পূর্ব দিকে অবস্থিত। এখানে মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকা আর মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর পাকিস্তানের পশ্চিম অংশের মানুষ উর্দু ভাষায় কথা বলে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী মুসলিম লীগের নেতৃত্বে রাষ্ট্রের ভাষা হিসাবে উর্দু ভাষাকে গ্রহণ করেছে পাকিস্তান রাষ্ট্র। পূর্ব পাকিস্তানের জনগণ বাংলা ভাষাভাষী। তাদের দাবি ছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। পাকিস্তান গভর্নমেন্ট তা মেনে নেয়নি। তাই 1952 সালে ভাষা আন্দোলন হয়। পূর্ব পাকিস্তানের জনগণ বাংলা ভাষাকে সাংবিধানিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা দিতে হবে এই বলে আন্দোলন করে। পাকিস্তান একটা রাষ্ট্র হলেও পাকিস্তানের গভর্নমেন্টের অবস্থান হচ্ছে পশ্চিমে। পাকিস্তান গভর্নমেন্ট বা সরকার পূর্ব পাকিস্তানের উপর বিশেষ নজর দেয়নি। পূর্ব পাকিস্তানের জনগণের আর্থিক উন্নতি, শিক্ষা, সাংস্কৃতিক উন্নতির জন্য পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানের জনগণের জন্য যা যা করেছে তা কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণের জন্য করেনি। তাই পূর্ব পাকিস্তানের জনগণ ভাষার ক্ষেত্রে তাদের মধ্যে ক্ষোভ ছিল, তার সঙ্গে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে আর্থিক
অভিযোগ, আর্থিক সমস্যা, আর্থিক সংকট, জনকল্যাণমূলক কাজের অভাব, এই সব কারণে তারা স্বায়ত্তশাসনের দাবি তোলে। পূর্ব পাকিস্তানে 1969 সালে জনগণ আওয়ামী লীগ পার্টির নেতৃত্বে, এই পার্টির নেতা মুজিবুর রহমান, তার নেতৃত্বে এখানে স্বায়ত্তশাসনের দাবি উঠে। পূর্ব পাকিস্তানের জনগণ প্রথমেই বা অ্যাট ফার্স্ট তারা কিন্তু রাষ্ট্র গঠনের দাবি তুলেনি, আত্মনিয়ন্ত্রণের অধিকার তারা চায়নি। তারা চেয়েছিল লোকাল গভর্নমেন্ট, তারা চেয়েছিল স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসনের দাবিকে পাকিস্তানের রাষ্ট্রনায়ক ইয়াহিয়া খাঁ মেনে নেয়। স্বায়ত্তশাসনের দাবিতে 1969 সালে নির্বাচন হয়। এই নির্বাচনে ইয়াহিয়া খাঁ দলের কোনো সদস্য নির্বাচিত হয়নি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের দলের পার্টি প্রায় আসনে জয়লাভ করেছে এবং এখানে ঢাকাতে স্বায়ত্তশাসিত সরকার, যে সরকার পুরোপুরি স্বাধীন নয়, যে সরকার কেয়ারটেকার হিসাবে পূর্ব পাকিস্তানের জনগণের কল্যাণ সাধন করবে, সেই সরকার হলো স্বায়ত্তশাসিত সরকার। এ সরকার পাকিস্তান গভর্নমেন্টের কাছ থেকে দাবি আদায় করবে এবং পূর্ব পাকিস্তানের মানুষের জন্য কাজ করবে, ওয়েলফেয়ার করবে। কিন্তু ইয়াহিয়া খাঁ পূর্ব পরিকল্পিতভাবে তিনি স্বায়ত্তশাসনের এই দাবিকে মেনে নিতে পারেননি। তিনি আন্তরিকভাবে এই স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের উদ্যোগ নেননি। না নিয়ে তিনি বিপরীতে তিনি কি কাজ করলেন? তিনি রাতারাতি ভারতের উপর দিয়ে প্রচুর সেনা পূর্ব পাকিস্তানে মোতায়েন করেছেন। পূর্ব পাকিস্তানে আগে থেকেই সেনা ছিল, পাকিস্তানি সেনা, তার সঙ্গে আরো সেনা নিয়ে আসে। পাকিস্তানের সেনারা হঠাৎ শহর গ্রাম অতর্কিত হামলা করে। গ্রামের সাধারণ মানুষ, গ্রামের নিরীহ মানুষ, তারা দিশেহারা হয়ে যায় এই আক্রমণে। গ্রামের পর গ্রাম পূর্ব পাকিস্তানের সেনারা জ্বালিয়ে দেয় এবং ইয়াহিয়া খাঁ পন্থী পূর্ব পাকিস্তানের জনগণের একটা অংশ তারা রাজাকার বাহিনীকে, পাকিস্তানের বাহিনীকে সহযোগিতা করে। প্রায় 30 লাখ মানুষকে হত্যা করে নির্মমভাবে। লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করে পাকিস্তানি সেনারা। এই অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে তারা ভারতে সীমান্ত দিয়ে ঢুকে পড়ে। ভারত হিউম্যান গ্রাউন্ডে এই শরণার্থীদের, পূর্ব পাকিস্তানের শরণার্থীদের আশ্রয় দেয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি বাহিনী গঠিত হয়। এই স্বায়ত্তশাসনের দাবি শেষ পর্যন্ত আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে পরিণত হয়, স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়। বাংলাদেশ মুক্তি বাহিনী তারা প্রশিক্ষণ নেয় ভারতের ভূখণ্ড থেকে এবং পূর্ব পাকিস্তানের ভূখণ্ড থেকে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সহযোগিতা করে, এই পূর্ব পাকিস্তানের মানুষকে সহযোগিতা করে হিউম্যান গ্রাউন্ডে। আর শেখ মুজিবুর রহমান তার মুক্তি বাহিনী এবং ভারত সরকারের সামরিক সহযোগিতা করে।
ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। 1947 সালে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ হয়। 1965 সালে যুদ্ধ হয়। তাই পাকিস্তান ভারত যেহেতু সহযোগিতা করছে, পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ পার্টিকে, পূর্ব পাকিস্তানের জনগণকে আশ্রয় দিচ্ছে, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, পাকিস্তান ভারতকে আক্রমণ করে। পাকিস্তান ভারতকে আক্রমণ করলে ভারত সেনা দিয়ে শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সাহায্য করে। ভারতের যুক্তি, একটা যুক্তি হলো যে মানবাধিকার লঙ্ঘন করেছে, তাই ভারত সহযোগিতা করেছে। আবার পাকিস্তান আক্রমণ করেছে, তার প্রতিবাদে ভারতও আক্রমণ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু কিন্তু ভারতের দিক থেকে অনেকে মনে করেন, এবং বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মানুষও অনেকে মনে করেন যে দ্বিজাতি তত্ত্বের উপরে ভাগ হয়েছে, পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে, এই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা ভারতের রাজনৈতিক উদ্দেশ্য। প্রতিবেশী শত্রু রাষ্ট্র পাকিস্তান, তাকে ডিভাইডেড করে দিলে ভারতের ভবিষ্যৎ লাভ হবে এবং পাকিস্তান দুর্বল হয়ে যাবে। এটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় ভারতের পক্ষ থেকে। এবং নিরপেক্ষ বিচারে যদি ভাবা যায়, এই যুক্তিকে একেবারে অখণ্ড একেবারে একেবারে অস্বীকার করা যাবে না। দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র। পরবর্তীকালে 1971 সালে 16 ডিসেম্বর ভারতের সেনার সহযোগিতায় পাকিস্তানের সেনাকে, মুক্তিবাহিনী এবং পাকিস্তান ভারতের সেনা 93,000 সেনাকে আটক করে, ঢাকা শহরে ঘিরে ফেলে ভারতের সেনারা। পাকিস্তানের সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরের বছর সিমলা চুক্তির মাধ্যমে এই সেনা ভারত ফিরিয়ে দেয় পাকিস্তানকে, এবং সিমলা চুক্তিতে ঠিক হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো বিষয়ে বিতর্ক দেখা দিলে, বিরোধ দেখা দিলে তার মীমাংসা করবে দুটি দেশ, এর মধ্যে অন্য কোনো তৃতীয় দেশ প্রবেশ করবে না। ভারতও তৃতীয় দেশের সহযোগিতা নেবে না, পাকিস্তানও নেবে না। এই হচ্ছে সিমলা চুক্তির মূল কথা। পাকিস্তান, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ রাষ্ট্র তৈরি হলো। বাংলাদেশের প্রথম অবস্থায় খুবই খারাপ অবস্থা ছিল। এই বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে চীন পাকিস্তানকে সমর্থন করেছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করেছে। বঙ্গোপসাগরে 7টি যুদ্ধ জাহাজ, সাবমেরিন, সপ্তম নৌবহর পাকিস্তানের পক্ষে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে পাঠায়। শেষ পর্যন্ত রাশিয়া, সোভিয়েত রাশিয়া 40টা সাবমেরিন পাঠায় ভারতের পক্ষে। শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধ জাহাজ ফিরে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়নি। এইভাবে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রকে আর্থিক দিক থেকে ভারত সহযোগিতা করে। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন, তার সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, ভারত বিরোধী জনমত তৈরি করে শেখ হাসিনার, শেখ মুজিবুরের বিরুদ্ধে। সেখানে সেনা অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানের ফলে
শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যা করে। তখন তখন শেখ হাসিনা ভারতে ছিলেন এবং মুজিবুর রহমানের পরিবারকে ধ্বংস করে দেয়। বাংলাদেশে মিলিটারি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি ক্ষমতায় এসেছে। পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছে। আবার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং শেখ হাসিনা বিএনপি পার্টির বিরুদ্ধে লড়াই করে আবারও আওয়ামী লীগ পার্টি ক্ষমতায় এসেছে। এইভাবে বাংলাদেশের উত্থান ঘটে। বাংলাদেশের উন্নয়ন, আর্থিক উন্নয়ন, বিশ্বে বাংলাদেশের একটা অবস্থান তৈরি হয় শেখ হাসিনার সরকারের আমলে। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে জামায়াত ইসলাম মৌলবাদী সংগঠন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আনাগোনা বাংলাদেশের মাটিতে হয়। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন 2012-13 সালে প্রায় 244টা জঙ্গি ঘাঁটি শেখ হাসিনা তার সামরিক শক্তি দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। শেখ হাসিনা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরোধী একটা ভূমিকা নিয়েছিল, যার জন্য বাংলাদেশের বিএনপি পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং জামায়াত ইসলাম এবং আরো অনেক দল শেখ হাসিনার বিরোধী হয়। 2024 সালে আগস্ট মাসে এনসিপি, ছাত্রদের ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টি আওয়ামী লীগের বিরোধিতা করে। এই পার্টি বিএনপি এবং একাধিক মৌলবাদী, ইসলামিক মৌলবাদী শক্তি একজোট হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল ইংল্যান্ডে যাবেন, উদ্দেশ্য ছিল ফিলিপিন্সে যাবেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত ফিনল্যান্ডে যাবেন, শেষ পর্যন্ত তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। 5ই আগস্ট ভারতে সেনাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে এসে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেন। বাংলাদেশের শেখ হাসিনার আমলে যে উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছিল, ভারতের সঙ্গে শেখ হাসিনা একটা স্বাভাবিক সম্পর্ক রেখেছিলেন। শেখ হাসিনা সরকার চীনের সঙ্গেও একটা স্বাভাবিক সম্পর্ক, বাংলাদেশের বিদেশ নীতি ছিল একটা পারস্পরিক সহযোগিতার, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। বাংলাদেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন ক্ষেত্রে একটা উন্নয়নের গতি এসেছিল। বাংলাদেশ যেখানে অনুন্নত স্টেট ছিল, পেরিফেরি স্টেট ছিল, প্রান্তীয় অনুন্নত দেশ ছিল, প্রান্তিক দেশ ছিল। পৃথিবীর দেশগুলিকে উন্নত, উন্নয়নশীল আর অনুন্নত বা প্রান্তিক, এই তিনটি ভাগে ভাগ করা হয়। বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয় শেখ হাসিনার আমলে। ঢাকা শহরে ব্যাপক মেট্রো রেলের উন্নতি হয়েছে, কিন্তু এই সরকার অনেকটাই করাপশনের সঙ্গে যুক্ত ছিল। শেখ হাসিনার মন্ত্রিসভার বহু মন্ত্রী, তারা একদিকে ধর্মনিরপেক্ষতার নামে মৌলবাদকে সমর্থন করেছে বা মৌলবাদী কার্যকলাপ করেছে। শেখ হাসিনা সরকার ধর্মনিরপেক্ষ সরকার। বাংলাদেশ একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছিল, ইসলামিক রাষ্ট্র হিসাবে সরাসরি আওয়ামী লীগ পার্টি ঘোষণা করেনি। শেখ হাসিনা পূর্বের ভারতের সহযোগিতার ক্ষেত্রে একটা
কৃতজ্ঞতা, এবং শেখ হাসিনা সরকার মনে করে যে ভারত আমাদের প্রকৃত বন্ধু দেশ। কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে বিএনপি, জামায়াত ইসলাম, বিভিন্ন জঙ্গি সংগঠন তারা ভারত বিরোধী প্রচার করে। এই ভারত বিরোধী প্রচার করার ফলে বাংলাদেশের জনমত ভারতের বিপক্ষে চলে যায়। একটা স্বাভাবিক বিষয়, দুটো দেশের মধ্যে যখন বাণিজ্যিক চুক্তি হয়, বাণিজ্যিক সম্পর্ক চুক্তি হয়, সেই বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে, আর অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে। শেখ হাসিনা সরকার বাংলাদেশের মাটি দিয়ে ভারতের উত্তর পূর্ব অংশে যে 7 সিস্টার 7টি রাজ্য, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এই মেঘালয়, এই কটা রাজ্যের সঙ্গে বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি একটা পরিবহন ব্যবস্থার উন্নতির পদক্ষেপ নিয়েছিল। শেখ হাসিনা তাতে একমত হয়। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং বাংলাদেশের যারা মৌলবাদী শক্তি, জঙ্গি সংগঠন, বিএনপি ভারত বিরোধী একটা রাজনৈতিক দল। আবার অন্যদিকে বিএনপি বাংলাদেশের ন্যাশনালিজম, দেশাত্মবোধ গড়ে তুলতে চায়। আওয়ামী লীগ দেশাত্মবোধ গড়ে তুলতে চায়। আওয়ামী লীগ পার্টি দেশাত্মবোধ যদি গড়েই না তুলবে, তাহলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো না। ভারতের রাজনৈতিক স্বার্থে যদি পাকিস্তানকে ডিভাইড করে পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্য থাকতে পারে, একটা অভিমত আছে। কিন্তু পাশাপাশি হিউম্যান গ্রাউন্ডে ভারত সহযোগিতা করেছে, এ কথাও আবার সত্য। আর এই দুর্বল রাষ্ট্রের আর্থিক উন্নতি, সামাজিক ক্ষেত্রে প্রোগ্রেসিভ, রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে আওয়ামী লীগ পার্টি ভারতকে অনুসরণ করে, ভারতকে বন্ধু হিসাবে ভাবে, এবং ভারতও বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে কোভিড-19 করোনা ভাইরাসের সময় ইনজেকশন দিয়ে, বিভিন্ন ওষুধপত্র দিয়ে, এবং যে কোনো বিষয়ে ঝড়ে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে বেশি হয়, ইন্ডিয়া কিন্তু সহযোগিতা করেছে। এই সহযোগিতাকে বিএনপি পার্টি, মৌলবাদী জামায়াত ইসলামী এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তারা কিন্তু ভালো চোখে দেখে না। তারা মনে করে যে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে ভাবতে হবে, বাংলাদেশ নতুন রাষ্ট্র। বর্তমানে বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে কোন রাষ্ট্রই কিন্তু একলা চলো নীতি গ্রহণ করে রাষ্ট্রের উন্নতি করতে পারবে না। আজকে পৃথিবীর যেসব উন্নত দেশ, তারাও তো উন্নয়নশীল এবং অনুন্নত দেশের উপর নির্ভরশীল। তারা অনুন্নত দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করেছে, শিল্পায়নকে বজায় রেখেছে, আবার শিল্পজাত দ্রব্য অনুন্নত আর উন্নয়নশীল দেশে বিক্রি করেছে, লাভ করেছে। উন্নত দেশের উন্নতি, প্রোগ্রেসিভ, ডেভেলপড, সবটাই নির্ভর করছে ডেভেলপিং কান্ট্রি এবং আন্ডার ডেভেলপড কান্ট্রির উপরে। তাহলে তারা তো পরনির্ভরশীল। বর্তমান যুগ হচ্ছে পরনির্ভরশীলতার যুগ, ডিপেন্ডেন্সির যুগ। কোন রাষ্ট্র এককভাবে সার্বিক উন্নতি করতে বাংলাদেশকে সহযোগিতা নিতেই হবে। চীনের সঙ্গে সহযোগিতা নেবে,
চীনের সঙ্গে সহযোগিতা নেবে। চীন বাংলাদেশের ক্ষেত্রে বহু নেগেটিভ রোল নিয়েছে। পাকিস্তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে বাংলাদেশ বিরোধী নীতি পাকিস্তানকে দিয়ে গ্রহণ করেছে। 1924-এর 5ই আগস্টের পর বা তার কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আধিপত্য বিস্তার হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে 8ই আগস্ট 2024। এই ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আঁতাত করে, জামায়াত ইসলামের সঙ্গে আঁতাত করে, বিভিন্ন মৌলবাদী শক্তির সঙ্গে আঁতাত করে সে অ্যাডভাইসারি উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনি হলেন মুখ্য উপদেষ্টা, চিফ অ্যাডভাইসার। এই চিফ অ্যাডভাইসার হিসাবে তিনি বাংলাদেশে যেহেতু মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় এসেছেন, সেহেতু বাংলাদেশের মাটিতে যারা ধর্মনিরপেক্ষ শক্তি, যারা জাতীয়তাবাদী শক্তি, তাদেরকে দমনের চেষ্টা করেছে। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে, শেখ হাসিনার মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে, বহু প্রপার্টি ড্যামেজ করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে ভাবতে হবে যে বাংলাদেশ মাটিটা, বাংলাদেশ রাষ্ট্রটা তাদের নিজের। সরকার ক্ষমতায় আসবে, নতুন নতুন সরকার আসবে, কত সরকার বিদায় নেবে, দেশের সম্পদ ফিরে আসবে না। শেখ হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া, বিভিন্ন অফিস আদালত ভেঙে গুড়িয়ে দেওয়া, এই যে ডিস্ট্রয় করা, যারা মৌলবাদী শক্তি, তারা যদি সত্যি সত্যি ইসলামকে ভালোবাসেন, তাহলে তাদেরকে ভাবতে হবে ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র টেকে না, তার বড় প্রমাণ বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব। পাকিস্তান ইসলামিক রাষ্ট্র ছিল, তাই ধর্মের ভিত্তিতে সমাধান হয় না। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা, তিনি বাংলাদেশে কৃত্রিমভাবে প্রশাসনিক সহযোগিতা, বিভিন্ন মৌলবাদী পার্টির সহযোগিতায় তিনি কি করেছেন? মৌলবাদী শক্তিকে অশুভ কাজে ব্যবহার করেছে, সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করতে উৎসাহ দিয়েছে। বা বাংলাদেশের সব মানুষ সাম্প্রদায়িক হতে পারে না, সব মানুষ কিন্তু সাম্প্রদায়িক হয় না। বহু অসাম্প্রদায়িক ভাবনা, সংকীর্ণতার ঊর্ধ্বে তারা প্রকৃতপক্ষে দেশবাসীকে ভালোবাসে। বাংলাদেশের বহু মানুষ আছেন জাতীয়তাবাদী, তারা কষ্ট পেয়েছেন যিনি বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাতা, তার মূর্তি ভেঙে দেওয়া। মূর্তি তৈরি করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, শেখ হাসিনার বাড়ি তৈরি করতে হাজার হাজার টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি যারা আত্মসাৎ করেছে অর্থ, সেটাও কিন্তু জনগণের টাকা, যেমন তেমনি যারা ধ্বংস করছে তারাও কিন্তু জনগণের তৈরি বা তাদেরই তৈরি টাকা জিনিসকে ধ্বংস করছে। এটা কোনো প্রকৃত রাজনীতি নয়, এটা কিন্তু তাই আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছে, মনে করেছে চীনের থেকে ভারত ভালো, মনে করেছে আমেরিকার থেকে ভারত ভালো। ভারত আর বাংলাদেশের মধ্যে রিলেশন মানে কি? মানে হলো যে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হবে,
রাজনৈতিক ক্ষেত্রেও আধিপত্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই যুক্তিতে যদি ভাবা যায়, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমরা ভারতবাসী হিসাবে মেনে নেব যে ভারত যেহেতু বাংলাদেশের তুলনায় উন্নত, সেহেতু বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, পরিবহন চুক্তি, যে যত চুক্তি হয়েছিল সব চুক্তির মধ্যে দিয়ে ভারতের লাভটা বেশি হয়েছে, পাশাপাশি বাংলাদেশেরও লাভ হয়েছে। এটা নিয়ম। আজকে ভারত যে উন্নত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আছে, তাতে আজকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আছে, যদিও বিরোধের সম্পর্ক, তার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আছে। এই বাণিজ্যের মধ্য দিয়ে চীনের লাভ, অর্থনৈতিক দিক থেকে লাভ। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে। এই ভারত আর আমেরিকার মধ্যে যে রিলেশন, তাতে কিন্তু আমেরিকার দ্রব্য ভারতের বাজারে বিক্রি হচ্ছে। আমেরিকা সাম্প্রতিককালে পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে দ্বিচারিতা করেছে। ভারতের মিডিল ক্লাসের সংখ্যা প্রায় 40 কোটি। এই মিডিল ক্লাসের মানুষের দ্রব্য কেনার ক্ষমতা বেশি, তাই ভারতের মার্কেট দরকার। আবার পাকিস্তান যে কোনো কারণে ভারত বিরোধী ভূমিকা পালন করে, সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, তাতে প্রচুর অস্ত্র লাগবে, তাই আমার অস্ত্র বিক্রি করার জন্য পাকিস্তানকেও সমর্থন করতে হবে। এক সময়ে আমেরিকা IMF এর মাধ্যমে পাকিস্তানকে ঋণ দেয়নি, কন্ট্রোল করেনি। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন টাকা দিতে রাজি হননি। আর যে মুহূর্তে ভারতের নৌসেনারা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে এবং 11টি সেনা এয়ারবেসের ডিফেন্স সিস্টেমকে ভেঙে গুড়িয়ে দিল, তখন পাকিস্তান IMF থেকে ঋণ নিয়ে সন্ত্রাসবাদীদের 1 কোটি টাকা করে ঘোষণা করেছে। এটা তো IMF এর টাকা মানে কি আমেরিকার টাকা? তাহলে এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। বুঝতে হবে ভারতের এই বাংলাদেশের সাধারণ মানুষকে, এই শোষণ হবেই। উন্নত দেশ অপেক্ষাকৃত কম উন্নত দেশকে শোষণ করে, এটা প্রক্রিয়া। এটা মেনে নিয়েই বিশ্ব রাজনীতি চলছে। এইটা বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্টের কাছে একটা নীতি হিসাবে ছিল, ব্যালেন্স করে চলতো। চীনেরও সহযোগিতা নিয়েছে, বাংলাদেশে গঙ্গা সেতু নির্মাণে চীনের সহযোগিতা নিয়েছে। আবার আমেরিকাকেও ছেড়ে ফেলতো। আমেরিকা দখল করতে চাই বাংলাদেশকে। ডক্টর ইউনূসকে আমেরিকা সাপোর্ট করছে। শেখ হাসিনার পতনের ক্ষেত্রে আমেরিকা বিরাট ভূমিকা পালন করেছে। ভারত সাপোর্ট করেছিল বলে আমেরিকা সরাসরি সেনা দিয়ে সাহায্য করতে পারেনি, না হলে কিন্তু শেখ হাসিনাকে সামরিক উত্থান ঘটিয়েই বিদায় দিয়ে দিত। তাই বাংলাদেশের বর্তমানে যে সামরিক শক্তি, তারাও কিন্তু দেশের সার্বভৌমত্বের কথা ভাবে। বাংলাদেশের মিলিটারি বাহিনী, তারা বাংলাদেশের ভূখণ্ডকে অখণ্ড রাখতে চায়। কিন্তু ডক্টর ইউনূস সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, তার গদি বাঁচানোর জন্য, মৌলবাদকে খুশি করার জন্য, বাংলাদেশে সাধারণ মানুষের ক্ষতি করবার জন্য সাধারণ মানুষের কথা উনি ভাবছেন না। তাই উল্টো পাল্টা কথা, তার জোটে বিএনপি পার্টির উত্তেজনামূলক বক্তব্য, কলকাতা দখল করে নেব, ভারতের চিকেন নেককে দখল করে নেব, 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দেব, চীনকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেব। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, তার সুযোগটা সেন্ট মার্টিন দ্বীপ, এটা শেখ মুজিবুর যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ব্যবহার করবার চেষ্টা করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই তার স্বাধীনতার সময় যে বিরুদ্ধে ছিল, পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার জন্য সামরিক অস্ত্র দিয়েছে এবং সেনাও পাঠিয়েছিল।
তাহলে সেই আমেরিকাকে বাংলাদেশের যারা সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, যারা সত্যি দেশকে ভালোবাসেন, তারা আমেরিকার এই দৌরাত্ম্যকে, আমেরিকার সেন্ট মার্টিন দ্বীপের উপর যে আধিপত্য, এটা কিন্তু মেনে নিচ্ছে না। বাংলাদেশ সেনা বর্তমানে আরাকান অর্থাৎ মায়ানমারের সীমান্তকে তারা বজায় রেখেছে। আরাকান বাহিনী মিখাইল যে রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনা, সেটা কিন্তু বাংলাদেশের সেনারা প্রস্তুত। বাংলাদেশের সেনারা চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা ফিরে আসুক। বাংলাদেশের সেনাদের বিশাল ভূমিকা আছে, কিন্তু অতীতে যেভাবে সামরিক অভ্যুত্থান ঘটেছে, বর্তমানে সেনারা কিন্তু সেই খতরনাক ভূমিকা নেয় না। তারা অনেক মানবিক, তারা একটা পরিস্থিতিকে মানতে বাধ্য হচ্ছে। তারা ডক্টর ইউনূসের ভূমিকাকে সমর্থন করেন না। বাংলাদেশের শিল্পপতিরা, শিক্ষকরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ, জিনিসপত্রের ব্যাপক দাম বৃদ্ধি পাচ্ছে, ডক্টর ইউনূস সরকারের এদিকে নজর নাই। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। একটা অংশ মনে করছে যে শুধু হিন্দুদের উপরই অত্যাচার হচ্ছে। হ্যাঁ, হিন্দুদের উপরে অত্যাচার করার ক্ষেত্রে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এখন পরিস্থিতির চাপে পড়ে ডক্টর ইউনূস ঘোষণা করেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলছেন, কিন্তু এটা কথা না। মৌলবাদ দিয়ে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না। বাংলাদেশে সুস্থ সংস্কৃতির সম্পন্ন বহু মানুষ রয়েছেন। তারা, বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা করুক, ভারত বিরোধী জনমত তৈরি করুক, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট যদি ভারতকে যদি খতরনাক মনে করে, তার থেকেও বড় বিপদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তার থেকেও বড় বিপদ, ভারতের থেকেও বিপদের দেশ হচ্ছে চীন রাষ্ট্র। বাংলাদেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তাদের আন্দোলনকে আরো জোরদার করতে হবে, যে মৌলবাদ নয়, বিএনপির যে সংকীর্ণ ধারণা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে সুনাম ছিল, বাংলাদেশের মাতৃভাষা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু এখন ফল করেছে, শুধু রাজনৈতিক অস্থিরতার জন্য। এর জন্য সাধারণ মানুষ দায়ী নয়, কিন্তু সাধারণ মানুষকে সচেতন হতে হবে। উগ্রবাদী, জঙ্গিবাদী এটা কোনো সমস্যার সমাধান করতে পারে না। বাংলাদেশের মানুষকে ভাবতে হবে, পাকিস্তান তো ইসলামিক রাষ্ট্র, তাহলে পাকিস্তানের বালুচিস্তান আজকে আলাদা হতে চাইছে। বিএলএ, বালুচ লিবারাল আর্মি, তারা তো লড়াই করছে স্বাধীনতার জন্য। পাকিস্তান গভর্নমেন্ট সাংবাদিক মেরে দিচ্ছে। তাহলে পাকিস্তানের যে আজাদ কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, সে আজাদ কাশ্মীরে সাধারণ মানুষের উন্নতি করেনি পাকিস্তান গভর্নমেন্ট। সেখানে একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করে তাকে পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। সেখানকার মানুষ তারা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্দোলন করছে। তাই এই কথা ভাবতে হবে, ডক্টর ইউনূস যে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে, সেই মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করলে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি আসবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বহু মানুষ শহীদ হয়েছে। তাদের ইতিহাসকে যারা মুছে দেওয়ার জন্য 2024-এ 5ই আগস্ট আর একটা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করলেন, আর একটা বিপ্লব বলে ঘোষণা করলেন,
এই ঘোষণার মধ্য দিয়ে 1971-এর স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশের বহু মানুষ বহু নারী ধর্ষিত হয়েছে। নির্মম পাকিস্তান গভর্নমেন্ট কই? নির্মম পাকিস্তান গভর্নমেন্টের প্রায় 1 লাখ সেনা যখন ভারতের সেনার কাছে আত্মসমর্পণ করলো, এবং তার থেকে আরো বেশি সেনারা, তারাই তো বাংলাদেশের নারীদের ধর্ষণ করেছে। সেই ধর্ষণের সময় কি বাংলাদেশের মুসলমান নারী, হিন্দু নারী তারা কি বিবেচনা করেছে? ধর্ষণকারী, সন্ত্রাসবাদী, একদিকে কোনো এদের ধর্ম হয় না। তাই ইসলাম ধর্ম অবশ্যই পবিত্র ধর্ম, প্রত্যেকটা ধর্মই পবিত্র, প্রত্যেকটা ধর্মের সার কথা কিন্তু মানবিক। সম্রাট আকবরের যে আদর্শ, মহা অনুভবতা, দয়াশীলতা, সংবেদনশীলতা, পরধর্ম সহিষ্ণুতা, সম্রাট আকবর কি ইসলাম ধর্মকে মানতেন না? মানতেন। সম্রাট আকবর কি ইসলাম ধর্মকে পালন করেননি? করেছে। নিজের ধর্ম পালন করেও অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়। বিশ্বে আজকে এত অশান্তি, এই অশান্তি ধর্মকে ইউজ করা হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সংঘাত। এটা পুঁজিবাদের একটা বৈশিষ্ট্য। পুঁজিবাদী রাষ্ট্র এটা করবে, প্রয়োজনে ধর্মকে ইউজ করবে, ধর্মকে ইউজ করে যুদ্ধ বাঁধাবে দেশে দেশে। সবই কিন্তু জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারাও আড়ালে সংখ্যাগরিষ্ঠের ধর্মকে প্রাধান্য দিচ্ছে, এটাও কিন্তু ধর্মনিরপেক্ষ নয়। আবার ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে ইসলামদের সার্বিক উন্নতি সম্ভব নয়। তাহলে উন্নতি সম্ভব হতো জর্ডান, হামাস, ইরাক, ইরান, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র। এইসব দেশের সাধারণ দরিদ্র মুসলিমদের অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার আছে কি? এটা আমাদের প্রশ্ন করতে হবে। তাই বাংলাদেশ সমস্যার সমাধান, এখানে চীন কিন্তু যে সহযোগিতা করছে, এটা বাংলাদেশের মাটির মানুষকে ভাবতে হবে। এ সাহায্যের নামে চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে চীন ভারতের বিরুদ্ধে, তাতে বাংলাদেশের লাভ কোথায়? পাকিস্তান বক্তব্য রেখেছিল যে বাংলাদেশের মানুষ আমাদের ভাই ভাই। পাকিস্তানের পরমাণু অস্ত্র বাংলাদেশের পক্ষে ব্যবহার হবে। কই এখন ব্যবহার হচ্ছে কি? ভারত তার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। পাকিস্তানকে ভারত আক্রমণ করেনি, সন্ত্রাসবাদকে আক্রমণ করেছে। বাংলাদেশের যারা ধর্মনিরপেক্ষ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, জাতীয়তাবাদী, দেশপ্রেম, যারা সেই 71-এর আগে পাকিস্তান গভর্নমেন্টের নির্মম অত্যাচারের কথা মনে রেখেছেন, তারা কখনোই চাইবে না বাংলাদেশের উপর ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের উপর চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের উপর পাকিস্তানের আধিপত্য প্রতিষ্ঠিত হোক। তারা চাইবে না বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হোক। আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল এবং ডাইনামিক। কে কার বন্ধু হবে, কে কার মিত্র হবে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। আপাত দৃষ্টিতে যেটা ভালো মনে হবে সেই দেশের সঙ্গেই বন্ধুত্ব করতে হবে। আজকে বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী, শিল্পপতি, তারা ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়। তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে,
কারখানা বন্ধ হতে চলেছে, পরিবহন ব্যবস্থা অচল হয়ে যেতে চলেছে। আর আর মৌলবাদী শক্তি ডক্টর ইউনূসের ইন্ধনে সম্পদকে ড্যামেজ করে দিচ্ছে। এবং এবং এখানে বাংলাদেশ গভর্নমেন্ট নির্বাচন করবে বলছে, কিন্তু নির্বাচন কতটা ভালো হবে সেটা কিন্তু সন্দেহের ব্যাপার। শেখ হাসিনার আমলে নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন হয়নি, এই কথাও সত্য। একটা সরকারের মেরিট ডিমেরিট অবশ্যই থাকবে, আছেও। শেখ হাসিনার গভর্নমেন্ট করাপশনের সঙ্গে যুক্ত ছিল। শেখ হাসিনার গভর্নমেন্ট ধর্ম নিরপেক্ষতার নামে মুসলিম মৌলবাদকেও সমর্থন করেছে, প্রকাশ্যে করে না। বিএনপি, জামায়াত ইসলাম, জঙ্গি সংগঠনগুলো তারা মুসলিম ধর্মের পক্ষে জাহির করে, কিন্তু তারা কিন্তু মুসলমানদের ভালোবাসেন না। তাহলে মুসলমানদের যদি উন্নতি চাইবেন, তাহলে বাংলাদেশের এই দুর্গতির জন্য তারাই কিন্তু দায়ী। তাই মৌলবাদকে, সাম্প্রদায়িকতাকে যারা নিয়ে রাজনীতি করছে, এটা কিন্তু সঠিক রাজনীতি নয়। ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ঠিকই, কিন্তু আসল উদ্দেশ্য আড়ালে তাদের ক্ষমতার লোভ। জঙ্গি সংগঠনের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার লোভ। তারা যে ধর্মের পক্ষ হয়ে অন্য ধর্মের মানুষকে নিধন করে, তারা কিন্তু তার নিজের ধর্মকে ভালোবাসেন না। তাই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকেই গড়তে হবে। চীনের আধিপত্য আশা করি চাইবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সংস্কৃতি উন্নত, বাংলাদেশের সংস্কৃতি উন্নত, ভাষা আর ব্যবহার অনেক উন্নত। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সৌজন্যতা, কার্যবোধ ব্যাপক ধরনের, উন্নত ধরনের। কিন্তু এই মানুষগুলোকে যারা ইন্ধন দিয়ে ধর্মের নামে অধর্মের কাজ করছে, যারা শুভ শক্তিকে অশুভ অশুভ কাজে ব্যবহার করছে, সেই শুভ শক্তিকে জেগে উঠতে হবে। হিন্দু নয়, বাংলাদেশ হিন্দুদের মাটি, বাংলাদেশ মুসলমানদের মাটি, বাংলাদেশ যারা আরো অন্যান্য সংখ্যালঘু মানুষ আছেন তাদের মাটি। পৃথিবীতে কোনো দেশই একটা সম্প্রদায়ের মানুষ হয়ে সেই দেশটার সার্বিক উন্নতি হয় কি? যেসব দেশ ইসলামিক রাষ্ট্র গঠন করেছে, আজকে ইরাকে নিধন চলে, ইরাকের মানুষের নিরাপত্তা নেই, শিয়া সুন্নি দাঙ্গা। পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিয়া সুন্নি দাঙ্গা, সবাই মুসলমান। আজকে আজাদ কাশ্মীর, সেইখানকার মানুষকে বঞ্চিত করছে কে? পাকিস্তান সরকার। বালুচিস্তানের জনগণ মুসলিম, সেখানে সুস্থ সংস্কৃতি, তারা 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 নারী স্বাধীনতা চায়, নারীদের উন্নতি করতে চায়। বিএলএর বহু যুবক যুবতী, অল্প বয়সের মেয়ে, তারা সেনা আর্মিতে আছে বালুচিস্তানে। তাহলে প্রগতিশীলতা কখনোই ধর্মকে অসম্মান করে না, উন্নতি কখনোই ধর্মকে অসম্মান করে না। আর দেশে দেশে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে না। এটা পুঁজিবাদের একটা বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ণ করে, কিন্তু এটা মেনে নিয়ে পুঁজিবাদী দেশের জনগণকে চলতে হবে। ক্যাপিটালিজম চলছে, আজকে সমাজতন্ত্র মুখ থুবড়ে গিয়েছে, সমাজতন্ত্র আজকে বিদায় নিয়েছে বলতে গেলে। ভবিষ্যতে যদি যদি সমাজতান্ত্রিক আদর্শ, মার্ক্সবাদের প্রকৃত আদর্শ গ্রহণ করে, তাহলে হয়তো আবারও মানবতাবাদ প্রতিষ্ঠিত হবে। সমাজতন্ত্র পুঁজিবাদের থেকে ভালো উন্নত ব্যবস্থা, সেটাই প্রতিষ্ঠিত হবে। চীন তো সমাজতান্ত্রিক রাষ্ট্র, মাও সেতুং তো কমিউনিস্ট লিডার ছিলেন, তিনি কেন আগ্রাসী হলেন? মার্ক্সবাদ তো আগ্রাসী নীতির বিরোধী। তাহলে মাও সেতুং 1962 সালে ভারত কি দোষ করেছিল?
ভারতের কাশ্মীরে আক্রমণ করে, কাশ্মীর আক্রমণ করে আকসাই অঞ্চলটা দখল করে নিল। আজকে আকসাই অকুপাইড চীন, চীন অকুপাইড আকসাই। আজকে অরুণাচল প্রদেশ প্রদেশ দখল করে নিতে চাইছে কোন অধিকারে? সিকিম দখল করে নিতে চাইছে। আর চীনের আর একটা হলো বাংলাদেশের যে রাখাইন প্রদেশ, আরাকান আর্মি এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, এখানে যে ফেনী রয়েছে, এইটা বাংলাদেশের চিকেন নেককে কেটে দিয়ে ওখানে একটা আলাদা রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছে চীন। এটা বাংলাদেশের মাটি, এইটা বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে। এখানে যদি আলাদা স্টেট গঠিত হয় আরাকান আর্মির নেতৃত্বে, মায়ানমারকে কেটে এবং বাংলাদেশের চিকেন নেক কেটে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চল দখল নিয়ে এই রাষ্ট্রের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে চীন প্রবেশ করবে, আর এর উপরে আধিপত্য বিস্তার করবে চীন। ভারত কতটা পারবে এই নতুন রাষ্ট্রের উদ্ভব হলে এর উপরে ভারত কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটা ভবিষ্যতেই বলে দেবে। ভারতের সার্বভৌমত্ব, ভৌগোলিক সার্বভৌমত্ব আজকে সমস্যার সম্মুখীন হয়েছে। চীনের টার্গেট আকসাই চীনেই ক্ষান্ত থাকবে না, লাদাখ দখল নিতে চাইছে, কাশ্মীর দখল নিতে চাইছে। চীনের টার্গেট শুধু তিব্বতের উপরেই সীমাবদ্ধ নেই, তিব্বতের পাশে নেপালের উপরে তার আধিপত্য, নেপালের উপরেই তার আধিপত্য শেষ থাকবে না, তার সঙ্গে সঙ্গে সিকিমটাকে দখল করে নিতে চাইছে, ভুটানের উপরে আধিপত্য বিস্তার করতে চাইছে। ভুটান এবং সিকিম দখল করে নিলে তাতে খুশি থাকবে না চীন, দখল নিবে অরুণাচল প্রদেশ। এটা টার্গেট ভারত বুঝে গেছে। তার জন্য অরুণাচল প্রদেশে তাওয়াং এর উপর 13,000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চ পাহাড়ের উপরে শহর, সেখানে 9টি সুড়ঙ্গ ভারত সরকার তৈরি করেছে। বাংলাদেশের মানুষকে আজকে ভাবতে হবে, সেখানে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৈরি করতে হবে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। যে গণতন্ত্র ছিল সেটা যে উন্নত গণতন্ত্র তা নয়। আজকে আমি আবারও বলছি, পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিনা স্বার্থে তার স্টেটের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্ট তার হলো ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করার জন্য। ও এখানে উপরে হিউম্যানিটির কথা, তো সেখানে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা যদি ফেরাতে পারে বাংলাদেশ, দরকার নেই চীনের সঙ্গে যদি স্বাভাবিক, তবে চীন কিন্তু খতরনাক রাষ্ট্র। চীন পরিকাঠামোর উন্নতির ক্ষেত্রে সাহায্য দেয়। আজকে পাকিস্তান একটা ভিখারি দেশে পরিণত হয়েছে, এর জন্য চীন দায়ী আছে। নেপালের রাজনৈতিক সার্বভৌমত্ব নেই, সেখানে মিলিটারি মোতায়েন আছে চীনের, সামরিক শক্তি পুরোটাই কন্ট্রোলে চীনের, তিব্বতের সামরিক এবং অর্থনৈতিক শক্তি পুরোটাই চীনের হাতে। শ্রীলঙ্কাকে ভিখারি দেশে পরিণত করেছে, শাসক পালিয়ে গেছে। এসব কথা কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী মানুষ, তাদের উত্তরাধিকারী, তারা ইতিহাস পড়েন, তারা কিন্তু ভুলেননি। একটাই হলো, সাধারণ মানুষকে জেগে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে, গণতান্ত্রিক পথেই প্রতিবাদ করতে হবে। বিদেশি কোনো শক্তির ভারতের যদি কোনো উস্কানি মনে হয়, ভারতকে বিশ্বাস করা দরকার নেই। তবে তার পাশাপাশি বাংলাদেশের আন্দোলনকারীদের, বাংলাদেশের সাধারণ মানুষকে চীনের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতীতের যে ভূমিকা সে সম্পর্কে
ওয়াকিবহাল থাকতে হবে। এবং শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন বর্তমানে, যে ইউনূস সরকার বাংলাদেশে অর্থনৈতিক সংকট ডেকে এনেছে, মুনাফা ভিত্তিক উৎপাদন, সুদের হার বেড়েছে, কোনো সামাজিক কল্যাণমূলক প্রকল্প নেই, বাংলাদেশের মাটিকে ব্যবহার করবার জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে ইউনূস সরকার। আজকে আমেরিকা পা রেখেছে সেন্ট মার্টিন দ্বীপে, সে ঘাঁটি গেড়েছে। এই সমস্ত বিষয়গুলিকে ভাবতে হবে। শেখ হাসিনা সরকারকে যেই বাংলাদেশের মানুষ সমর্থন করবে আর করেই যে সমাধান হবে তা না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করেই বাংলাদেশের সংগ্রামী মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক মানুষ, তাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের জাতীয় জীবনে আজকে বড় বিপদ। যে স্বাধীনতা পেয়েছে বহু রক্তের বিনিময়ে, এই স্বাধীনতা আবারও চলে যাক। তা আমরা যে দেশের মানুষ হোক, আজকে হলো ইন্টারন্যাশনালিজমের যুগ। প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়করা বলেন, ইউনো সদস্যরা বলেন, বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা বলেন, কিন্তু তারা কি সত্যি সত্যি মানবিক? তারা সত্যি সত্যি কি আন্তর্জাতিকতাকে সমর্থন করেন? ওই যে চীনের রাষ্ট্রপ্রধান জিনপিং ও রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন সাধারণ সভার মিটিংয়ে ভাষণ দেন, তখন তো মনে হয় যে সারা পৃথিবীতে কোনো অশান্তি নেই। তাই এই কথাটা মানতে হবে। একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়তে গেলে যে ভূখণ্ডে যারা বাস করবে, সেই ভূখণ্ডটা তাদের কাছে মায়ের মতো। আমার কাছে আমার ভারত ভূমি আমার মা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে বাংলাদেশের ভূমি হচ্ছে মা। তাই বাংলাদেশের ভূখণ্ড বাদ যাক, এটা কিন্তু কাম্য নয়। তাই বাংলাদেশের সেনারা যে বর্তমান ভূমিকা নিয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বলেছেন যে চিকেন নেক বা অন্য দেশের ভূখণ্ড দখল করাটা আমাদের ডিউটি না। আমাদের ডিউটি হলো যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও অন্য কেউ যাতে দখল করতে না পারে। খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য। এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে। আজকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, এ ফল বাংলাদেশে যারা ধনী মানুষ তাদের যতটা অসুবিধা, তার থেকে হলো সাধারণ মানুষের অসুবিধা। সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে চায়, দ্রব্যমূল্য, তাদের জীবনের নিরাপত্তা চাই, প্রশাসন, সঠিক প্রশাসন চাই। যারা যারা সন্ত্রাসবাদী, যারা জঙ্গি, যারা মৌলবাদী, তারা কি কোনো মানুষকে ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে না। তাই তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। যে ধর্মেরই হোক না কেন মৌলবাদ আছে, সেই মৌলবাদ, সন্ত্রাসবাদ সবকে নির্মূল করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের যদি বিচ্ছিন্ন করে নেই, আমরা প্ররোচনায় পা না দিই, তাহলে তাদের এত দাপট হবে কি? আর গভর্নমেন্টেরও প্রশ্রয় থাকে। প্রত্যেকটা দেশ সাম্প্রদায়িকতা, প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী, এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, প্রয়োজন হলে জাতপাতের সৃষ্টি করে। যে দেশে একটা ধর্মের লোক বসবাস করে সেখানে জাতপাতের সমস্যা, যে দেশে দুটো ধর্মের প্রধান সেখানে কমিউনালিজম সৃষ্টি হয়। তাহলে এই সবগুলো আমাদের বুঝতে হবে। মানুষ মরবে, সাধারণ মানুষ মরবে। সাম্প্রদায়িকতার আবহাওয়াতে যারা নেতা, এই যে ভারত আর পাকিস্তানে যে অঘোষিত যুদ্ধ হলো, তাতে পাকিস্তানের সাধারণ মানুষকে মারার উদ্দেশ্য ছিল না, তবু কি একদম মরেনি? মরেছে। পাকিস্তানের টার্গেট ছিল যে সাধারণ মানুষের উপরে অত্যাচার করবে। সাধারণ মানুষ কি অপরাধ করেছে? সিভিল পপুলেশন তো কোনো অপরাধ করে না। সিভিল প্রশাসন
আজকে সিভিল মানুষ যারা, সাধারণ মানুষ, তারা তো খেটে খায়, তারা ট্যাক্স দেয় সরকারকে। প্রত্যেকটা দেশের একজন ভিখারিও ট্যাক্স দেয়। জিনিস কেনার মধ্য দিয়ে ট্যাক্স চলে যায় সরকারের রাজভান্ডারে। আর সরকারে যারা থাকে ক্ষমতা লোভী, এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য। ক্ষমতা লোভী, এটা মানুষকে বাঁচার একটাই পথ, মানুষকে জাতীয়তাবাদী হতে হবে। বাংলাদেশে বাস করে অন্য দেশে পন্থী হওয়া ঠিক না। কি ভারতপন্থী, কি চীনপন্থী, কি আমেরিকাপন্থী, এটা কখনোই বরদাস্ত করা যায় না। কোনো দেশের ক্ষেত্রে এটা বরদাস্ত করা যায় না। আর যে দেশের সরকারি হোক, সে সাম্রাজ্যবাদী নয়, সাম্রাজ্যবাদী নীতি। মুখে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আন্তর্জাতিক মঞ্চ থেকে, আন্তর্জাতিক সংগঠনের সনদে বলা আছে যে সাম্রাজ্যবাদ নিপাত যাক, উপনিবেশবাদ নিপাত যাক। গিয়েছে কি? যায়নি। যারা লিখেছে ওখানে রাষ্ট্রনায়করা, যে দলিল তৈরি করেছে, সনদ তৈরি করেছে, তারাই আজকে বিশ্বে এই এই নীতিগুলোকে অমান্য করছে, সামরিক আধিপত্য স্থাপন করছে। এটা কি সাম্রাজ্যবাদ নয়? মানবতার রক্ষার নামে মিলিটারি মোতায়েন করছে, ভূমিকম্পের সাহায্যের নামে মিলিটারি মোতায়েন করছে, মিলিটারি রেখে দিচ্ছে দুর্বল দেশের উপর। দুর্বল বলে তার উপরে আধিপত্য বিস্তার হচ্ছে। আজকে সন্ত্রাসবাদ দমন নামে সামরিক আধিপত্য। লাদেনকে মেরে দেওয়ার পরেও আফগানিস্তানে কেন আমেরিকার সেনা ছিল? এইটা হচ্ছে সামরিক আধিপত্য। ব্যবসা চলুক, কিন্তু ব্যবসাতে উন্নত দেশ যেটা অর্থনৈতিক দিক থেকে তার লাভ হবে। আজকে আমি আগে বলেছি, উন্নত দেশগুলি যে লাভালাভ, লাভ লোকসান, সেটা অনুন্নত দেশের উপর নির্ভর করে। আজকে অনুন্নত দেশ, প্রান্তিক দেশ, উন্নয়নশীল দেশ আছে বলেই উন্নত দেশ তার উন্নয়নকে অব্যাহত রেখেছে। এইবার মানুষকে ভাবতে হবে, প্রত্যেকটা দেশের মানুষকে ভাবতে হবে যে আমরা সত্যি সত্যি আন্তর্জাতিকতাবাদকে তুলে ধরবো, মানবো, সৌভ্রাতৃত্ব, নেতা মুষ্টিমেয়, প্রত্যেকটা দেশের নেতা মুষ্টিমেয়। সে গণতন্ত্রের রূপ ধারণ করুক আর ফ্যাসিবাদী, গণতন্ত্রের আড়ালে ফ্যাসিবাদ, গণতন্ত্রের আড়ালে স্বৈরবাদ, গণতন্ত্রের আড়ালে নয় সাম্রাজ্যবাদ, গণতন্ত্রের আড়ালে নয় উপনিবেশবাদ কায়েম করছে। সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। আমাদের বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব মানবতাবাদ, বিশ্ব প্রেম, বিশ্ব জাতীয়তাবাদ অর্থাৎ আন্তর্জাতিকতাবাদ, এই প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রত্যেকটা দেশের মানুষ ভালো থাকবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক থাকবে। যুদ্ধ নয়, যুদ্ধ ধ্বংস করে, শান্তি মানুষকে সমৃদ্ধি আনে, দেশের সমৃদ্ধি, দেশের মানুষের সমৃদ্ধি। আজকে আলোচনা এখানে আমি শেষ করলাম।